প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা কথনের বিশেষ বিশ্লেষণমূলক সংবাদের প্রথম এপিসোডে। প্রতি শুক্রবার এই আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি। আজকের আয়োজনের শিরোনাম আমরা ঠিক করেছি সাদিক কায়েম, জুলাইয়ের অজানা কথা। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই অজানা ইতিহাস ছড়িয়ে দিতে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। কথায় আছে, নিজের ঢোল নাকি নিজেরই পিটাইতে হয়, অন্যের উপর ছাইরা দিতে হয় না। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নিজের ঢোল নিজে পিটাইয়া কতজন যে কত কিছু হইল তার কোনো ইয়ত্তা নাই। কেউ উপদেষ্টা হইল, কেউ মাস্টার মাইন্ড হইল, কেউ হইল বিশেষ রাষ্ট্রদূত, কেউ বাগাইল রাষ্ট্রের বড় বড় পদ। ধান্দাপাতিও কম হয় নাই জুলাইরে বেসা। এনসিপির দরবেশ বাবা একাই 400 কোটি টাকা কামাইল। আমগো আসিফ মাহমুদ স্যারের পিএস মোয়াজ্জেম আর স্বাস্থ্য উপদেষ্টার সহকারী তুহিন ফারাবি স্যার তো এতটাই কামাইছেন যে তাদের এখন দুর্নীতি দমন কমিশন দুদক তলব করতেছে। আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে হাসিনার পতন ঘটানো হয়েছে, এখানে তো সব ছাত্র সংগঠনের লোকজনই ছিল, তাই না? বিশেষ করে শিবির আর ছাত্রদল সমন্বয়কদের বেশিরভাগ শিবিরের লোকজন ছিল, এটা তো সত্যি। সে সময় না হয় আন্দোলনের স্বার্থে এই তথ্য প্রচার করা হয় নাই, কিন্তু 5 আগস্টের পর তো দেখা গেল 154 জন সমন্বয়কের 108 জনই শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমরা সালমান নাম ধরেই আন্দোলন করছে, ছিল তো ফ্রন্ট লাইনেই, তাই না? কিন্তু এই জুলাইয়ের সুফলটা পুরোটাই নিতেছে কোন সংগঠন, কারা তারা? ছাত্র শক্তি। আচ্ছা, কিছু নাম আর পদ কই। উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। সাবেক উপদেষ্টা, যিনি আবার এনসিপির আহ্বায়ক, নাহিদ ইসলাম, তিনিও ছাত্র শক্তির লোক, ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি। তার সাথে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি হইলেন গিয়া ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এখন কইবেন তাইলে উপদেষ্টা মাহফুজ আলম মনে হয় ছাত্র শক্তির কেউ না। আরে ভাই, মাহফুজ আলম হইলেন এই ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা, মানে গুরু আর কি, বোঝেন নাই? এখন নাগরিক পার্টি কার কথায় চলে, ছাত্র সংগঠন বাকছাস কার কথায় চলে? মাহফুজের কথাতেই। মাহফুজ যেদিকে যায় এদের সবকটি সেদিকেই যায়। মাহফুজ শিবিরের বিরুদ্ধে লাগছে, এনসিপি বাকছাসও শিবিরের বিরুদ্ধে গেছে। মাহফুজ জামাতের যুদ্ধাপরাধী কইছে, এনসিপি রীতিমতো প্রেস রিলিজ দিয়া জামাতের 71-এর ব্যাপারে অবস্থান পরিষ্কার করতে কইছে। এরপর আসেন বাকছাসের আহ্বায়ক বাকের মজুমদার, সেও ছাত্র শক্তির ঢাবি শাখার সাবেক সেক্রেটারি। মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সে সময় ছিলেন সভাপতি আর এই বাকের ছিল সেক্রেটারি, কাদেরও ছাত্র শক্তির লোক। এই ছবিটা দেখেন, মানে সেই উপদেষ্টা পরিষদে ছাত্রদের 3 জনের 3 জনই ছাত্র শক্তির। আবার এখন যে দলটা হয়েছে তার সবাই ওই ছাত্র শক্তির লোক, কিন্তু নাম দিচ্ছে গোটা ছাত্র সমাজের প্রতিনিধি, ছাত্রদের দল। এজন্যই লোকে বলে এরা হইল ভাই ব্রাদার কোরাম। এই ভাই ব্রাদার কোরামের বাইরে তারা বের হতে চায় না। এরা চাইলে সে সময় ছাত্র দল শিবির থাইকাও উপদেষ্টা দিতে পারতো, কিন্তু দেয় নাই। উপদেষ্টা তো দূর কি বাত, নিজেদের দল থাইকাই শিবিরকে আউট করে দিছে। মানে আপ বাংলাদেশের জোনায়েদ রিফাতদের আর কি। সাবেক শিবির নাকি ডিস্টার্ব, সরকারে দলে সব জায়গায় পদপদবি নিয়ে মাহফুজ আবার কয় শিবির নাকি সব দখল করছে। চিন্তা করেন, এই দেখেন এদের জ্বলনটা শুরু হয়েছে সেই সাদিক কায়েমরে যখন জুলাইয়ের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইয়ের সামনে আনলেন তখন থেকেই। এটা নাকি ইতিহাস বিকৃতি। এই মাহফুজ ফ্যান রেজা চৌধুরী কইতেছেন সাদিক ভাইয়ের অবদান অনেক বড়, কিন্তু তার মতো হাজারো মানুষের অবদান রয়েছে। এই বিপ্লবের সত্যিই যদি কাউকে মাস্টারমাইন্ড বলতে হয় তা হবে গণতান্ত্রিক ছাত্র শক্তি। এই সংগঠনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার প্রতিষ্ঠা করে। এই ব্যানারের ছায়াতলে আমরা সকলেই ছিলাম, তিনি নিজেও ছিলেন। মাহফুজ আলমকে মাইনাস করার জন্য এই খুব প্রচেষ্টা চালাচ্ছে একটি গ্রুপ। বলুন তো কেন? কারণ মাহফুজ আলমই হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা। বাহ রেজা সাহেব, বাহ। সাদিক কায়েমরে মাইনাস করা হয়েছে আসিফ মাহমুদের বই থেকেও। সংবাদ সম্মেলনের ছবিতে সে থাকলেও তার ছবিটা কাইটা দিছে আসিফ। ছাত্র শক্তির কাউরে কিন্তু কাটেন নাই, সাদিকরে কাটছেন, কারণ সাদিক হইল গিয়া ছাত্র শিবিরের লোক। এই দেখেন ছাত্র শক্তির ভাই ব্রাদার আবু বাকের মজুমদার কি কয়, সাদিক কায়েম নাকি সমন্বয়কই ছিল না। এদের অনেকেই তো আবার তারে কয় গুপ্ত সংগঠনের নেতা, ছাত্রলীগের লুঙ্গির তলের নেতা। এখন যে মাহফুজ অ্যান্ড ব্রাদার্স পুরোটাই শিবিরের বিরুদ্ধে লাগছে তার মূল কারণ এই সাদিক কায়েম। কারণ মানুষ এখন জেনে গেছে শিবিরের সাদিক কায়েমরাই হলো জুলাইয়ের মূল চালিকা শক্তি, আসল মাস্টার মাইন্ড। তারাই থেমে যাওয়া আন্দোলনকে সরকার পতনের দিকে নিয়ে গেছে, তারাই আন্দোলনটা জমাই রাখছে। তাদের সংগঠনের কর্মীরাই বেশি শহীদ হয়েছে। যদিও এসব ক্রেডিট কখনোই প্রচার করেনি জামাত শিবির, অটো প্রচার হয়ে গেছে। একটা তথ্য দেই, বিপ্লবী পরিষদের প্রতিষ্ঠাতা খোমেনি হাসান লিখেছেন আসিফ মাহমুদ নন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রথম যোগাযোগ করেছেন সাদিক কায়েম। হ্যাঁ, এটাই ইতিহাস, এটাই সত্যি। শুধু খোমেনি নন,
এ তথ্য দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়েরও। সূত্র বলছে, ডক্টর ইউনূস দেশে আসার পর ছাত্র শিবিরের সাদিক কায়েম, আলী হাসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, এস এম ফরহাদ এবং ছাত্র শক্তির পক্ষে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, নাহিদ ইসলামরা বসে উপদেষ্টা পরিষদে কারা কারা বসবেন তা নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু তার আগেই ছাত্র শক্তির বলয় ডক্টর ইউনূসকে বসে নিয়ে আসে। ফলে শিবির তখন থেকেই মাইনাসের খাতায় নাম লেখায়। তবে সে সময় শিবির থেকে একজন উপদেষ্টা নেয়ার প্রস্তাব আসে। সবাই যখন সাদিক কায়েমের নাম ঘোষণা করে, কিন্তু শিবিরের মুরব্বী সংগঠন জামাতে ইসলামী এর অনুমতি দেয়নি। তাদের কথা হলো এই সরকারের কোনো উপদেষ্টা তারা দেবেন না। তখন অনেকেই বলেছিলেন, সাদিক কায়েম তো সমন্বয়ক হিসেবেই পরিচিত, শিবির সভাপতির ব্যাপারটি কেউ জানে না, তাহলে ওকে উপদেষ্টা দিলে সমস্যা কোথায়? তাছাড়া সরকারের ভেতরে একজন উপদেষ্টা থাকলে অন্তত জামাত শিবিরের নামে হাসিনার দেয়া মামলা থেকে শুরু করে অনেক বিষয়ে তিনি কাজ করতে পারবেন। কিন্তু জামাত সে সময় তাদের সিদ্ধান্তেই অনড়। ফলে ভেস্তে যায় সাদিক কায়েমের উপদেষ্টা হওয়ার ব্যাপারটি। কেবল জামাতের রাজনীতির স্বার্থে তখন তিনি আত্মপ্রকাশ করেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে, ফিরিয়ে দেন উপদেষ্টা হওয়ার প্রস্তাব। এ বিষয়ে জাকারিয়া নামের একজন লিখেছেন, জুলাই বিপ্লবের আসল নায়ক আবু সাদিক কায়েম। উপদেষ্টা হওয়ার সুযোগ ছিল কিন্তু হলেন না। ভাবলেন তারা হোক, আমরা তো আছি, তারা আমাদেরই ভাই বেরাদার। জাতীয় স্বার্থের কথা বলে নিজেরা সরে গেলেন। জুলাই শহীদদের তালিকা তারা দেননি, দিলে ক্রেডিটের রাজনীতি হয়ে যাবে। জাতীয় স্বার্থে এটা এড়িয়ে গেলেন। আন্দোলনে কি কি করছেন কিছুই লেখেননি, কাউকে জানাননি। জানালে জাতীয় স্বার্থের ব্যাঘাত ঘটবে। কেউ লিখলে তাকে পোস্ট ডিলিট করতে বলেছেন। কেন্দ্রীয় নেতা মুক্তি পায়নি, জাতীয় স্বার্থে চাপ প্রয়োগ না করেই আইনি লড়াই লড়তে গিয়ে এখনও মুক্ত করতে পারেননি। সব যখন জাতীয় স্বার্থে মেনে নিচ্ছেন, তাহলে আসিফের ইতিহাস বিকৃতিটাও জাতীয় স্বার্থে মেনে নিন। সবাই নিজ গল্পের হিরো হতে চায়। আসিফের কোনো জাতীয় স্বার্থ নাই যে আপনাদের ফুটেজ দিবে। আসিফের থেকে রাজনীতি শিখুন, আগে নিজের স্বার্থ, তারপর জাতীয় স্বার্থ। বিশ্লেষক শাহপরান লিখেছেন, জামাতের সমস্যা হচ্ছে তারা নিজেদের পাওনা ক্রেডিট সঠিক সময়ে নিতে জানে না। উদারতা দেখাতে গিয়ে নিজেদের ক্রেডিট অন্যকে দিয়ে দেয়। যাদের প্রতি উদারতা দেখায় দিন শেষে তারাই জামাতকে বাস দেয়। জুলাই জুড়ে গর্তে থাকা উপদেষ্টাকে কথিতভাবে যে ক্রেডিটটা দেওয়া হয়েছে, ক্রেডিটটা ছিল মূলত ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েমের, যেটা আল জাজিরার সাংবাদিক সামির লিখনিতে উঠে এসেছে। জামাত এ বিষয়টা জানতো। তারা কি করেছে? সাদিক কায়েমকে প্রকাশ্যে এনেছে। তারা যদি বিপ্লব পরবর্তী সাদিক কায়েমকে ক্রেডিটটা দিত, রাজনৈতিক পরিচয় প্রকাশ না করে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ করে দেওয়ার চেষ্টা করত, তাহলে এই মাহফুজ উপদেষ্টাকে সহ্য করা লাগতো না। জামাতই এদেরকে নিয়ে বেশি হাইপ তুলেছে। এইসব থার্ড ক্লাসদের প্রোগ্রামে জামাত কর্মী সাপ্লাই দিয়ে রাজনৈতিকভাবে তাদেরকে এস্টাবলিশ হওয়ার সুযোগ, বড় বড় কথা বলার সুযোগ জামাতই তৈরি করে দিয়েছে। জামাতের এমন অন্যকে এগিয়ে দিয়ে নিজেদের লোকদের পিছিয়ে রাখার রাজনীতি সঠিক নয় বলে মনে করেন তাদের দলের ভেতরের অনেকেই। তারা বলছেন, জামাত শিবির যদি এখনও নিজেদের শক্তি দিয়ে অন্যকে ঠেলে উপরে তোলে, তাইলে আরও হাজার হাজার মাহফুজ তৈরি হবে, যারা আজ হোক কাল হোক তাদের খোঁচা মারবে যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী দল হিসাবে। দর্শক, আপনিও কি তাই মনে করেন? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে এবং রাজনীতির নিত্য নতুন তথ্য নির্মোহ বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।